মাটিতে আছড়ে পড়ল বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান। স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মৃত্যু পরিবারের শোকের মাতম। ভারতের নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি নবায়নের আশা ঢাকা। ডোনাল্ড লুর সফরে পশ্চিমাদের অস্বস্তি কাটবে মনে করেন পররাষ্ট্র সচিব। এমপি মন্ত্রীদের নিজ নামে সরকারি প্রকল্প না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজি বাজারে অন্তর্ভুক্তির তাগিদ। খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে কাল নয়াপল্টনের সমাবেশ করতে চায় বিএনপি। ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে ঢাকায় মিছিল। এবং শুরু হলো আনুষ্ঠানিক হজ যাত্রা। বিমান সৌদিয়া সহ 7টি বিমানের ফ্লাইটে সৌদি আরবের পথে হাজিরা। দেশবাসীর দোয়া কামনা। মক্কা মদিনা ঘুরে এসে হজটা পালন করে তারপর যেন দেশে ফিরতে পারি আর এই দোয়াটা সবার কাছে চাচ্ছি। কোথাও বিড়ম্বনার শিকার হয়নি। গাইডও সুন্দর আছেন, গাইডও সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন। সংবাদ রাতে শুনছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। বেলা 11টায় পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর মোহনায় এই দুর্ঘটনাটি ঘটে। আহত কো পাইলটের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচে। এ ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে বইছে শোকের মাতম। ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সহকর্মী AKM নাজিমের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। বৃহস্পতিবার বেলা 11টায় বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আকাশে হঠাৎ একটি বিমানে আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু সময়ের মধ্যে এটি বিধ্বস্ত হয় কর্ণফুলী নদীতে। প্যারাশুটে নামতে দেখা যায় দুই পাইলটকে। দৃশ্যটি স্থানীয়রা ধারণ করেন মোবাইল ফোনে। যখন ছিল তো কিছুক্ষণ পরে উড্ডয়নের কিছুক্ষণ পরে একটি চাকা খুলে বুট ক্লাবের সীমানায় পড়ে। তার কিছুক্ষণ পরে আরেকটি চাকা খুলে পড়ে যায় এবং চাকা খুলে যাওয়ার কিছুক্ষণ পরে পিছনে আগুন লেগে বিমানটি সাথে সাথে পানিতে পড়ে যায়। একজন সিট ছাড়া পড়ছে, উনি মানে জীবিত ছিল, যে সিট ছিল উনি মানে পানির ভিতরে ঢুকে গেছিল। জানা যায় পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ইয়াক 130 বিধ্বস্ত হয়। পরে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড নদী থেকে দুই পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে এলে মারা যান পাইলট অসীম জাওয়াদ। আহত কো পাইলট সোহান এখনো চিকিৎসাধীন। পরে কর্ণফুলী নদী থেকে বিধ্বস্ত বিমানটি উদ্ধারে যোগ দেয় বিমান বাহিনী, কোস্টগার্ড ও সরকারি অন্যান্য সংস্থা। এইদিকে একমাত্র আদরের সন্তান অসীম জাওয়াদকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। সন্তানকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়েও শেষ পর্যন্ত নিজের কাছে ধরে রাখতে পারলেন না তিনি। মেধাবী অসীমের মৃত্যুতে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে স্বজনরা এখন শোকে স্থবির। খাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কৃতি ছাত্র হিসেবে ছিলেন আর কি, এবং সে চীন এবং ভারতে বিভিন্ন কোর্সে প্রথম স্থান অধিকার করেছেন আর কি। আমরা তার বিদেহী মাগফিরাত কামনা করছি। একটাই সন্তান ছিল, ওর বাবা মা এখন এই শোকটাকে কিভাবে সইবে সেটা নিয়ে, ওর মার যে অবস্থা তাকে নিয়েও আমরা এখন সন্দেহের মধ্যে আছি আর কি। অসীম জাওয়াদ 2010 সালে যোগ দেন বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে। অসাধারণ মেধার প্রমাণ দিয়ে 2011 সালে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ব্যক্তিজীবনের 6 বছরের এক কন্যা সন্তানের বাবা তিনি। বৃহস্পতিবার চট্টগ্রামের আকাশে বিমান দুর্ঘটনায় পরিবারের সব স্বপ্ন এখন পরপারে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের নতুন সরকার গঠনের পর তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ। সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ভারতে চলমান লোকসভা নির্বাচনের মাঝেই বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রো। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে মন্ত্রী জানান, বেইজিং নয়, ভারতের নির্বাচনের পরে আগে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নও করতে চায় ভারত। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি
তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে, বেজিং একটু দূরে। তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন সফররত পররাষ্ট্র সচিব। মাসুদ বিন মোমেন বলেন, ভারতের নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে। ভারতে যেহেতু একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সুতরাং আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে তিস্তা যে চুক্তিটি হয়ে আছে সেটাকে বাস্তবায়িত করার বিষয়ে। তাছাড়া গঙ্গা চুক্তি 2026-এ শেষ হয়ে যাবে, তো সেটারও কিছু টেকনিক্যাল আলাপ আলোচনা শুরুর ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিনীদের যে অস্বস্তি ছিল তা কেটে গেছে। ডোনাল্ডুর বাংলাদেশ সফর সেই ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তিনি। ওর আশাটাই তো সেটাই উদ্দেশ্য নিশ্চয়ই, তাই না? যে ইলেকশনের আগে যে সিনারিও ছিল এখন তো সিনারিও সম্পূর্ণ ভিন্ন। আমাদের সাথে এখন আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের ইকোনমিক প্রসপেক্টস, আমাদের অন্যান্য যে সমস্ত সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যেগুলো আমরা করছি, সবারই দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং তার কারণেই তারা আগ্রহ প্রকাশ করছে। এবং এছাড়া আগামী মাসেই ভারতের ওপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। ভিসা ইস্যুটা অনেকখানি সহজ হয়ে আসছে আজ থেকে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এমপি মন্ত্রীদের নিজ নামে প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। এছাড়া 2023-24 অর্থ বছরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির নির্দেশনাও দেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 5,563 কোটি 67 লাখ টাকা ব্যয় সম্মিলিত 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 2023-24 অর্থ বছরের নবম ও বর্তমান সরকারের তৃতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। জানান, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো, যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক ইনভেস্টমেন্ট করা যায়। এইটাই উদ্দেশ্য আর কিছু না। বিলম্ব করানোর উদ্দেশ্য হলো কোম্পানিগুলিকে কার্যকরী করা এবং কম্পিটিটিভ মানে প্রতিযোগিতা সৃষ্টি করে তাদের মধ্যে প্রাইভেট কোম্পানির সাথে। সভায় খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং চট্টগ্রামে একটি বার্ন ইউনিট স্থাপন সহ 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই প্রথম ঢাকার বাইরে একটি বার্ন ইউনিট স্থাপন করা, বার্ন ইউনিট ঢাকার বাইরে এর আগে হয়নি। এই প্রথম চিটাগংয়ে আমরা একটা বার্ন ইউনিট স্থাপন করা অনুমোদন দিয়েছি এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প আমরা খুলনায় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুমোদন দিয়েছি। এছাড়া আরও 8টি প্রকল্প আছে। নিজের নাম ব্যবহার করে আর প্রকল্প যাতে না নেওয়া হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানান পরিকল্পনা মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। বিশ্ব মা দিবসে শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া সহ কারাবন্দী নেতা কর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির নেতাদের দাবি, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত চলবে চলমান আন্দোলন। অনুমতি পেলেও শর্ত মেনেই বিএনপিকে কর্মসূচি পালন করতে হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। বিশ্ব মা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার ও শনিবার আলাদা কর্মসূচি করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচি পালনের বিষয়ে অবহিত করতে বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরে যান বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে নেতারা জানান, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিছিলের প্রোগ্রাম রয়েছে, বিক্ষোভ মিছিল, এবং শনিবার যুবদলের একটি নির্ধারিত সমাবেশ রয়েছে। সেই সমাবেশ থেকে আমাদের আরও নতুন কর্মসূচি আসবে। সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছি। যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে
সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে, আমাদের আন্দোলন চলমান থাকবে। 28 অক্টোবরের সহিংসতা নিয়েও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলাপ হয় বলে জানান বিএনপি নেতারা। কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশের কে পণ্ড করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে, এটা আমরা কোনোভাবে আশা করি নাই, এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্ড করার জন্য বরং আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্ড করার জন্য সেটা করেছে। মিছিল ও সমাবেশের অনুমতি মিললেও শর্ত মানতে হবে বলছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। যে রাজনৈতিক প্রোগ্রাম সেটি আমরা আগেও বলেছি যে কখনো কখনো আমাদের মহানগরবাসীর সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমরা এই সকল কার্যক্রমের ব্যাপারে কিছু অনুরোধ করে থাকি এবং যখন কোনো অনুমতি প্রদান করা হয়ে থাকে তখন কিছু আমরা শর্ত দিয়ে থাকি যেগুলো তারা অনুসরণ করবেন। শর্ত না মানলে প্রথমত বলবো যে এটা পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামের অনুমতি চাইবে তখন আমরা সেই বিষয়টি বিবেচনায় নেব। এদিকে বিশ্ব মা দিবস ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মা আমার দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার উন্মোচন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সরকার উই পোকায় আক্রান্ত দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারত চাইলেও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। তার দাবি, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও আওয়ামী লীগকে বর্জন করেছে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। ভারতীয় আগ্রাসন বিরোধী এ আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদের একাংশ। এতে অংশ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় নগ্ন হস্তক্ষেপের সমালোচনায় সরব ছিলেন বক্তারা। আমাদের দেশে আমরা ভারতের অনুমতি নিয়ে ক্ষমতায় যাব আমি আশা করি না। তারা অভিযোগ করেন, স্বার্থ হাসিলে বাংলাদেশকে ব্যবহার করলেও বাংলাদেশের ন্যায্য পাওনা সব সংকট ঝুলিয়ে রেখেছে ভারত। আজকে ভারতের হাতে বাংলাদেশ যে অবস্থায় পড়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে বিঘ্নিত, বাংলাদেশের অখণ্ডতা আজ প্রশ্নের মুখে, বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার সবকিছুই আজকে বিঘ্নিত। ভারত বাংলাদেশের পক্ষের ইস্যুগুলোকে ফেলানির কাটা তারের ওই লাশের মতন করে এখনো পর্যন্ত প্রত্যেকটা ইস্যুকে তারা ঝুলিয়ে রেখেছে। ভারতের সম্ভাবনা ছিল দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব প্রদান করা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নেতৃত্ব প্রদান করার পরিবর্তে ভারত দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটা দেশের বিরুদ্ধেই বাস্তবে ভারত আজকে অবস্থান গ্রহণ করেছে। চলমান ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির মধ্যে এ সরকারকেও বর্জন করা জরুরি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশের রাজনীতিতে হাসিনা যাবে না, যাবে, যেতেই হবে। ভারত পারবে না রাখতে, কেন? এই সরকার দ্বারা আক্রান্ত। উপজেলা নির্বাচনে জনগণ সাড়া দেয়নি বলে দাবি বিএনপির এই নেতার। 7 তারিখে যে মতান্তরে 7-8% ভোট, 8-9% ভোট কেন্দ্রে ছিল, গতকাল করে তাও ছিল না। ওরা নিজেদের ভোটারদেরকে কেন্দ্রে নিতে পারে, অর্থাৎ আওয়ামী লীগের যারা তাদেরকে কেন্দ্রে নিতে পারে না। তো সো দ্যাট দে অপোজ দেমসেলস, যে আওয়ামী লীগের যারা তারাই অপোজ করতেছে হাসিনাকে। ভারত ছাড়া আওয়ামী লীগের কোনো সম্বল নেই, তা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যেই প্রমাণ করে দাবি গয়েশ্বর চন্দ্র রায়ের। ভারত যদি না থাকত, পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রে আমরা নির্বাচনটা করতে পারতাম না। এভাবে তাহলে রাষ্ট্রপতি তো বলছে ভারত প্রতি ওদের আর কোনো সম্বল না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে ঢাকার মার্কিন দূতাবাস অভিমুখে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। দুপুরে রাজধানীর উত্তর বাড্ডায় এ কর্মসূচি থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে।
গাজায় ইসরায়েলি গণহত্যার জেরে দেশটিকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল বেশ কয়েকটি বামপন্থী সংগঠন। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে ছাত্র জনতার মিছিল রওনা হয় মার্কিন দূতাবাস অভিমুখে। নিপীড়িত ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চলে এমন স্লোগান। মিছিলটি কিছু দূর এগোলেই তাতে বাধা দেয় পুলিশ। পরে প্রগতি সরণির জামালপুর টুইন টাওয়ারের বিপরীত পাশে সমাবেশ করে ছাত্র জনতা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। এই রকম যদি চলতে দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষ হচ্ছে। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন, আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন। মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে ইসরায়েলি গণহত্যায় সহায়তা বন্ধের আহ্বানও জানায় ছাত্র জনতা। বন্ধ করতে হবে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ রাতে আরো থাকছে। 25 বছর পর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়। আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন, শীর্ষ সন্ত্রাসী ইমন সহ খালাস 6। হজ যাত্রার প্রথম দিনের ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। পুরো প্রক্রিয়া অনলাইনে হওয়ায় ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানান তারা। বৃহস্পতিবার 7টি ফ্লাইটে 2700 যাত্রী বাংলাদেশ ছাড়বে। সকালে বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইট উদ্বোধন করে ধর্মমন্ত্রী জানান, এবার হজ যাত্রীদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ তৎপর তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ। প্রতিবারের ন্যায় এবারও সারা বিশ্ব থেকে মহান আল্লাহর সন্তুষ্টি ও পরিশুদ্ধি লাভের আশায় কাবার পথে হাজিরা। বুধবার দিবাগত রাত 4টায় 413 হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। দেশবাসীর কাছে দোয়া চাইলেন হজযাত্রীরা। দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, আশাবাদী যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সুন্দর রাখে এবং সবার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, ব্যস্তবাসী করে। বৃহস্পতিবার সকাল 7:20 হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান কাবার পথের যাত্রীরা। কোথাও বিড়ম্বনার শিকার হয়নি। গাইডও সুন্দর আছেন, গাইডও সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন। আমরা তো এবারে প্রথম আসছি, ভালোই আছে। এটুকু তো ভালোই দেখলাম হাজি ক্যাম্পের ভিতরে। সরকারি ব্যবস্থাপনায় আমরা শুনতাম যে এখানে অনেক ঝামেলা হয়। আমার কাছে মনে হচ্ছে যে এটা সবচেয়ে ভালো পদ্ধতি, পুরো অনলাইন সিস্টেম। বাংলাদেশ থেকে যারাই যায় তারা যেন সবাই সরকারি ব্যবস্থাপনায় যায়। শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালে হজ ফ্লাইটের উদ্বোধন করে ধর্মমন্ত্রী আশ্বস্ত করেন, এখনো যারা ভিসা পাননি দ্রুতই সমস্যা নিরসন হয়ে যাবে। হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক ও সময়বদ্ধ কার্যক্রম। বাংলাদেশ ও রাজ্য সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছে। হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই তাদের সর্বোচ্চ সেবাটা দিতে বদ্ধপরিকর। আল্লাহ পাকের রহমতে কোথাও কোনো সমস্যা হবে না। এবার হজ যাত্রার জন্য 85,000 নিবন্ধন করলেও এখনো প্রায় 40,000 ভিসা মেলেনি। অবশ্য হাজিদের যাত্রা নির্বিঘ্ন করতে আশকোনার হজ ক্যাম্পেই সম্পন্ন হয় ইমিগ্রেশন। এবার পুরো হজ কার্যক্রম অনলাইনে হয়, কিছুটা কমেছে জালিয়াতি। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন শুরু হবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা। হজ ফ্লাইট শুরুর প্রথম দিনে সবার আগে মদিনায় পৌঁছে ভারতের হাজিরা। এরপর এক এক করে পাকিস্তান ও বাংলাদেশের হাজিদেরও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় সৌদি সরকার। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদের জানাজা চলছে জহুরুল হক ঘাটিতে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
ওর বাবা কথা বলছিল আর কি। কেবলামুখী হয়ে তাকবীর হবে। প্রথম তাকবীরের পর হাত বেঁধে নিব, সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার তাকবীর হবে, হাত বাঁধাই থাকবে। তাকবীরের পরে দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ ইব্রাহিম আমরা যেটা নামাজে আদায় করি, দুরূদ ইব্রাহিম পাঠ করব। দুরূদ পাঠ করার পর তৃতীয় তাকবীর হবে। আমরা সেই তাকবীরের পর হাত উঠাবো না, হাত বাঁধাই থাকবে। আমরা দোয়া পড়ব। একটা দোয়া আছে যেটা সুন্নাত, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া কাবীরিনা ওয়া সাগীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়ার পর তাকবীর হবে, এরপর সালাম হবে। আমরা সকলে নিয়ত করে নিই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদের জানাজা চলছে জহুরুল হক ঘাটিতে। আমরা সরাসরি সেখানেই ছিলাম। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জামিন পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী ইমন, মামুন সহ ৬ আসামি। আলোচিত এই মামলার ৯ আসামির মধ্যে আজিজ মোহাম্মদ ভাই সহ ৫ জনই পলাতক। এ রায়ে অসন্তোষ জানিয়ে আপিলের কথা বলছে আসামি পক্ষ। রিশাদ অর্ণবের প্রতিবেদনে বিস্তারিত। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে দ্বন্দ্বের জেরে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ৯০-এর দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী। ২৫ বছর পর বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকরে হত্যা মামলার ২ যুগ পর রায় দেন আদালত। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে খালাস পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী ইমন এবং মামুন সহ ৬ আসামি। আসামি পক্ষ থেকে প্রমাণ করতে পেরেছি যে আসামি ইমন, সানজুলের ইমন ঘটনার সময় উপস্থিত ছিল না। আমাদের আদালতে যে সাক্ষী যেটা বলবে সেটা এভিডেন্ট। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। রায় ঘোষণার সময় আদালত বলেন ৩৮ জন সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে সবাই গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। গায়েব করে দেওয়া হয়েছে মামলার সিডিও। মামলার প্রসিডিউর অনুযায়ী অবশ্যই আয়োগকে আদালতে আসতে হবে, তার মামলাটা প্রমাণ করার জন্য সাক্ষ্য দিবে। কিন্তু সেক্ষেত্রে আয়ো সাহেব মারা গেছে, তা আমরা এই সাক্ষ্য কোথায় পাবো? ম্যাজিস্ট্রেট সাহেব তাকে অনেক
তাকে সমন দেওয়ার পরও অনেক চেষ্টা করা সত্ত্বেও তাকে পাওয়া যায়নি, সে বেঁচে আছে না মরে গেছে সেটাও আমরা জানি না। তো এই যে দুইটা ক্ষেত্রের কথা বললাম, এই কিন্তু তাই বলে তারা নাই বলে যে এই মামলায় যে একবার কিছুই আসামিদের শাস্তি হবে না তা না, কারণ এখানে তো আরও 10 জন সাক্ষী আছে, তারা তো সাক্ষ্য দিয়েছে, ওই সাক্ষ্যের উপর ভিত্তি করে কিন্তু আজকের রায়টা এই আসামিদের সাজারা দেওয়া হলো। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। তবে এটা ন্যায় বিচার হয়নি এবং এটা কোনো অবস্থাতে কোনো একটা সাক্ষী আমাদের সম্পর্কে বলেনি। উচ্চ আদালতে ডেফিনেটলি যাওয়া হবে। মামলার 9 আসামির মধ্যে আজিজ মোহাম্মদ ভাই সহ 5 জন পলাতক রয়েছেন। রিশাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেন জিয়াউর রহমান, এরপর তা এরশাদ ও খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ক্যাপাসিটি চার্জ ছাড়া কোনো দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না, করা যায় না। এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি, এটাই হলো বাস্তবতা। আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। আমার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায় তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির 23 বছর পূর্তি উদযাপন উপলক্ষে কর্পোরেট প্রধান কার্যালয় সহ ব্যাংকের সব শাখা ও উপশাখায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। প্রধান কার্যালয়ের সভাকক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে 23 বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় ব্যাংকটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য কর্মকর্তারা দোয়ায় অংশগ্রহণ করেন এবং ব্যাংকের সমৃদ্ধি কামনায় বক্তব্য রাখেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 3 জনের, আহত আরও অর্ধশত। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জ থেকে সহকর্মী আমির হামজার তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগুয়া বাজারের স্ট্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। স্ট্যান্ডের ম্যানেজার বদির মিয়ার সাথে একই গ্রামের সোহেল মিয়ার মধ্যে চলছিল এ বিরোধ। এরই রেশ ধরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন, ব্যবহার হয় দেশীয় অস্ত্র। এতে ঘটনাস্থলেই আহাদ ও সিরাজ মিয়ার মৃত্যু হয়, আহত হন অর্ধশতাধিক মানুষ। মারা গেছে সেটা ডাক দিয়ে নিছে, ডাক দিয়ে নেওয়ার পরে একটু কথা কাটাকাটি, এই কথাটা কইয়া পাই আমরা ঘরের মাঝে বই রয়েছি, এর ভিতরে লাঠি ছুটা লই আমরা বাড়ি ছুটিয়েছি। আইয়া বন গোষ্ঠীরও কইছে, মিটিং হইছে, আর এমনি আর খালি বাইরে চার দেখা যায় দেখি কারণ হকতা লাঠি ছুটা লই আইছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুইটা পক্ষ সিএনজি স্ট্যান্ডকে আধিপত্য বিস্তার কেন্দ্র করে যে দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। 3 জন মারা গেছে, 2 জন ঘটনাস্থলে এবং 1 জন হাসপাতালে। আমরা ঘটনাস্থল ভিজিট করেছি এবং অন্যান্য যে কার্যক্রম এগুলো গ্রহণ করেছি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার আমাদের সংবাদ সাথে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।